দর্শক, ইউরো ও কোপা আমেরিকার ফাইনাল নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। তার সঙ্গে আলাপ করব। এমিলি ভাই, কিছুক্ষণ পরে ফাইনাল শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপের। তো এই ফাইনাল ঘিরে উন্মাদনা অনেক। ইংল্যান্ড এবং স্পেন, সবাই বলছে স্পেন ফেভারিট। তো আপনার কাছে আসলে কি মনে হচ্ছে, কতটুকু এগিয়ে স্পেন নাকি সমানে সমান? ধন্যবাদ আপনাকে। আমি বলবো সমানের সমান, যেহেতু ম্যাচটা ফাইনাল, এখানে কোনো সুযোগ নেই আসলে। একটু পরে যেহেতু ম্যাচটা হতে যাচ্ছে, কারো কোনো সুযোগ নেই এখানে একটু বিন্দু মাত্র আসলে কাউকে কোনো স্কোপ দেওয়া, কারণ দুইটা দলই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট। যদি দেখেন স্পেন দুর্দান্ত খেলছে, ইংল্যান্ড যেটা করছে যে ম্যাচ বাই ম্যাচ তারা ইম্প্রুভ করে করে কিন্তু ফাইনাল আসছে। স্পেশালি যদি তাদের লাস্ট ম্যাচ দেখেন, সেখানে কিন্তু বলবো অ্যাগেনস্ট নেদারল্যান্ডস, আমার কাছে মনে হয় স্পেশালি ফার্স্ট হাফ তারা দুর্দান্ত খেলছে। তো একটা দল আসলে চ্যাম্পিয়ন হতে গেলে যে লাখগুলি দরকার সেটা ইংল্যান্ডের সাথে হয়েছে, আর পারফরমেন্সের যদি বিশ্লেষণ করতে বলেন সেটা স্পেনের সাথে রয়েছে। ভাই, নেদারল্যান্ডস ম্যাচের কথা বলছিলেন। নেদারল্যান্ডস ম্যাচে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে জাভি সিমন্স গোল করলো ফার্স্টে, এবং সেই গোলের পর ইংল্যান্ড যেভাবে কামব্যাক করলো, একেবারে শেষ মুহূর্তে গোল দিয়ে ম্যাচটাও জিতে নিল। আসলে রোমাঞ্চটা কতটুকু ছিল এবং এই অভিজ্ঞতাটা ফাইনাল ম্যাচে কতটুকু কাজে দিবে? আপনি যেটা বলেছেন ইজ ট্রু। দেখেন গোলটা করেছে কিন্তু ওয়াটকিন্স, সাবস্টিটিউট প্লেয়ার, এবং সে অ্যাস্টন ভিলায় খেলে থাকে, দুর্দান্ত একটা সিজন কাটিয়েছে। সুতরাং আপনার দলের রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা যখন নেমে গোল করবে তখন বুঝতে হবে যে আপনার এবং অ্যাসিস্টও ছিল আরেকজন রিজার্ভ বেঞ্চের প্লেয়ার। সুতরাং এটা বুঝতে হবে যে আপনার দল আসলে এখন প্রিপেয়ার্ড ফর ফাইনাল ম্যাচ। আমি মনে করি যে ইংল্যান্ড তারা কিন্তু চাবে, তাদের কিন্তু অনেক দিন ধরে কিন্তু শিরোপা নেই, ব্যাক টু ব্যাক তারা দুইটা কোপা আমেরিকার ফাইনালে উঠে গিয়েছে। সুতরাং আজকে তারা অবশ্যই ম্যাচটা জিততে চাবে। বাট যেটা সত্যি কথা একদম, সেটা হলো যে স্পেন থ্রু আউট দ্য টুর্নামেন্টে এত ভালো ফুটবল খেলেছে, যেখানে আসলে তাদের ম্যাচ উইনিংয়ের যদি প্লেয়ারের সংখ্যাটা দেখেন, সেটা আমার মনে হয় যে ইংল্যান্ড থেকে কিছুটাও বেশি। তাদের 10 জন প্লেয়ার কিন্তু এই টুর্নামেন্টে গোল করে ফেলেছে, সেটা কিন্তু একটা বড় কনসার্নের ব্যাপার ইংল্যান্ডের জন্য। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে ম্যাচটা যেহেতু ফাইনাল, এবং আপনাদের প্রতিবেদনেও দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট যে লুক শ কিন্তু আসলে ইংল্যান্ড দলে ব্যাক করেছে, এইটা কিন্তু আসলে ইংল্যান্ডের জন্য একটা বড় প্লাস পয়েন্ট, কারণ তারা যে 3 সেন্টার ব্যাক নিয়ে খেলা, হয়তো আজকে লুক শকে লেফট ব্যাকে দিলে 4 ব্যাক হয়ে যাবে। এটা এখানে লেফট মিডফিল্ডার হিসেবে খেলার সম্ভাবনা একটা থাকতেছে, কিন্তু সে লেফট ইট ইজ ডিপেন্ড অন আসলে খেলার প্যাটার্নটা কোন দিকে যাচ্ছে। ব্যাকলাইন খেলবে নাকি হচ্ছে নো 3 ম্যান, আপনি যখন ডিফেন্স করবে তখন লুক শ কিন্তু ডিফেন্সই চলে আসবে, সে কিন্তু উপরে থাকবে না। সুতরাং এইটা কিন্তু ইংল্যান্ডের জন্য একটা প্লাস পয়েন্ট। এট দ্য সেম টাইম আমরা জানি স্পেনের আসলে অ্যাটাকিং জোনটা কতটা ডেঞ্জারাস, স্পেশালি আচ্ছা, লুক শর কথা বলছিলেন, ওই সাইড দিয়ে খেলে হচ্ছে লামিনে ইয়ামাল, পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলতেছে। তো এইটা ইয়ামালের জন্য একটু প্রবলেম হবে কিনা অন্য ম্যাচের তুলনায় আপনার কাছে কি? দেখেন, ইয়ামালকে আপনি 1 বাই 1 কখনোই আপনি তাকে রাখতে পারবেন না, এখানে আপনাকে ডাবল ডিফেন্ডিং করতে হবে। অবভিয়াসলি আপনার লুক শর সাথে কিন্তু যেহেতু ওয়া তাদের সেন্টার ব্যাক রয়েছে, ওয়াকে কিন্তু এখানে কিন্তু এসে ডাবল ডিফেন্ডিং করতে হবে। অ্যাট দ্য সেম টাইম জন স্টোনসের এবং কাইল ওয়ালকারের কিন্তু আসলে খুব মানে জায়গাটা কম্প্যাক্ট রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি জানেন যখন আপনি ল্যামিয়েল ইয়ামালকে কন্ট্রাক্ট করবেন, মোরাতা রয়েছে, ওই বেন্দে নিকো উইলিয়ামস রয়েছে, ডেনি অলমোর মতো প্লেয়ার কিন্তু আপনি জানেন অ্যাটাকিং খেলে কি করতে পারে। সুতরাং এগুলি তো অবশ্যই সাউথগেটের একটা কনসার্ন থাকবে। বাট আই হোপ, আমার কাছে মনে হয় যে দুইটা দলের দুইটা কোচের কিন্তু আজকে একটা অফ দ্য ফিল্ড একটা গেম রয়েছে। আচ্ছা, স্পেনের অলমোর কথা বলছিলেন। অলমো এই টুর্নামেন্টে 3টা গোল করেছে, দুর্দান্ত খেলতেছে, প্রত্যেকেই গোল করছে, মিডফিল্ডারদের সবাই গোল করতেছে, ফ্যাবিন রুইজ, রদ্রি গোল করছে, সবাই গোল পাচ্ছে। কিন্তু আমরা যদি স্পেনের একটা জায়গা দেখি, সেন্টার ফরওয়ার্ড আলভারো মোরাতার পুরো টুর্নামেন্টে গোল মাত্র একটা। এইটা কি স্পেনের জন্য একটু কনসার্ন কিনা? কোনো কনসার্ন না। আলভারো মোরাতা যদি আমি যদি একটু মানে ডিটেলস বলি, সেটা আলভারো মোরাতা কিন্তু নিকো উইলিয়ামস এবং আপনার ডেনি অলমো প্লাস হয়েছে আপনার লেমিয়ান ইয়ামেল, তাদেরকে কিন্তু স্কোপ করে দেয়। যেটা হয় যে আপনি যখন আপনি যখন নাম্বার 9 দিতে হবে, ডেফিনেটলি দুজন সেন্টার ব্যাক কিন্তু নাম্বার 9কে নিয়ে ব্যস্ত থাকে। সুতরাং ওই যে জায়গাগুলি স্পেসটা ক্রিয়েট হয়, সেটা কিন্তু লেমিয়ান ইয়ামেল এবং নিকো উইলিয়ামস, অ্যাট দ্য সেম টাইম আপনার ডেনি অলমো, তাদের মতো প্লেয়াররা কিন্তু ওই জায়গাটা নিতে পারে। সুতরাং আমি বলবো যে এইটা আলভারো মোরাতা হয়তো গোল করেছে কম, বাট কন্ট্রিবিউশন কিন্তু তার কোনো দিক থেকে কম নেই। আচ্ছা, আলভারো মোরাতার কথা বলছিলেন, যদি হ্যারি কেনের কথা বলি, অলরেডি 3টা গোল করা হয়ে গেছে, এবং ইংল্যান্ডের গোলও কিন্তু কমে টুর্নামেন্টে স্পেনের চেয়ে অনেক। স্পেন যেখানে 13টা গোল করছে, 6টা ম্যাচে সবগুলো জিতছে, সেখানে হ্যারি কেনের ফর্ম নিয়ে অনেকে কথা বলছে। আসলেই কি হ্যারি কেন অফ ফর্মে আছে? স্ট্রাইকার 6 ম্যাচে 3টা গোল, একেবারে খারাপ কি বলা যায়? না না, কখনোই খারাপ বলা যাবে না, এবং সে টপ স্কোরার। ডেনি অলমো এবং হ্যারি কেন কিন্তু এই টুর্নামেন্টে সব থেকে বেশি গোল করা প্লেয়ার, 3টা করে তাদের গোল রয়েছে, এর থেকে বেশি কিন্তু কেউ গোল করতে পারেনি। সুতরাং হ্যারি কেনকে যেটা হয়েছে, হ্যারি কেনের যে সময়টা তার ফর্মে ফেরা দরকার, সেই সময়টাই ফর্মে ফিরেছে। আমার সে লাস্ট ম্যাচে কিন্তু আগের পেনাল্টি নিয়েছে, পেনাল্টি থেকে গোল করেছে, আগের ম্যাচে সে গোল করেছে। সুতরাং যখন হ্যারি কেনকে দরকার তখনই কিন্তু সে ফর্মে আসছে। সো আমি মনে করি এই হ্যারি কেন যখন, এবং খেলাটা কিন্তু জানেন বার্লিনে, মানে আপনার জার্মানিতে, এবং সে কিন্তু বুন্দেসলিগায় খেলে থাকে, ওইখানকার এই অ্যাডভান্টেজটা পাচ্ছে। ডেফিনেটলি সে অ্যাডভান্টেজটা পাচ্ছে, এবং সেটা কিন্তু সে এখন এসে সে কিন্তু শো করছে। এটা কিন্তু অবশ্যই স্পেনের জন্য একটা বড় থ্রেট হয়ে যাবে।
তো লামিনে ইয়ামাল আর হচ্ছে নিকো উইলিয়ামস, এই দুইজনের রসায়ন শুধুমাত্র ফুটবলে না, তারা দেখছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, তারা হচ্ছে পানির বোতল নিয়ে তারা রক সিজার পেপার খেলতেছে যে কে আগে বোতলটা নিবে, এবং মাঠের বাইরে অনেক ভিডিও ফুটেজ ভাইরাল হচ্ছে। এই যে অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড দুজনের একদম দুজন খুবই ইয়াং দুজন ফুটবলার, এই রসায়নটা আসলে ইউরোতে কতটুকু বাড়তি উন্মাদনা দিয়েছে আপনার কাছে মনে হচ্ছে? এইটা হয়েছে যে এইটা তারা প্রেশার রিলিজ করার জন্য এইসব কাজগুলি করে থাকে, এবং আপনি জানেন এই বয়সের প্লেয়ারদের কিন্তু একটা প্রেশার থাকে, বাট দে হ্যাভ নো প্রেশার থাকলে কিন্তু আপনি ভালো পারফর্ম করতে পারবেন না। ডেনি অলমো, নিকো উইলিয়ামস, আপনার লেমিয়ান ইয়ামেল, দে আর ভেরি ইয়ং, এবং ইয়ং প্লেয়ারে যে আসলে কীভাবে প্রেশারটাকে একটা সাইডে রেখে পারফর্ম করছে তারা কিন্তু সেটা দেখিয়ে যাচ্ছে হোল টুর্নামেন্টে। সুতরাং আমি বলবো, এবং ফাইনাল ম্যাচ আজকে আমার কাছে মনে হয় যে তারা তার ব্যতিক্রম করবেন, এবং থ্রুআউট দ্য টুর্নামেন্ট যদি দেখেন তাদের তিনজনের উপর ভেরি করে কিন্তু স্পেন দলটা কিন্তু আজকে এই পর্যায়ে চলে আসছে। আচ্ছা এমিলি ভাই, আমরা ইউরো নিয়ে আরো আলোচনা করবো, এর আগে আমরা একটু কোপা নিয়ে একটু আলোচনা করি। কার হাতে উঠবে কোপার শিরোপা? ক্যারিয়ারের গোধূলি লগ্নে আরো একবার উল্লাসে মাতবেন লিওনেল মেসি, নাকি কলম্বিয়া 23 বছরের অপেক্ষায় ঘুচাবে হাসবেন হামেস রদ্রিগেজ? কোপা আমেরিকার ফাইনালে ভোরে মুখোমুখি হবে আর্জেন্টিনা কলম্বিয়া, ম্যাচ শুরু হবে ভোর 6টায়। আমরা কোপা আমেরিকা এবং আর্জেন্টিনা ফাইনাল সেইখানে আলোচনা হচ্ছে, কিন্তু প্রথমে আমি মেসি বা অন্য কারোর কথা না বলে যদি বলি হামেস রদ্রিগেজের কথা, আপনি কি বলবেন? কোপায় তার দুর্দান্ত পারফরমেন্স এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী কে আছে? এই মুহূর্তে কেউ নেই, আমি কাউকে দেখছি না, কারণ 5টা ম্যাচের 4টাতেই কিন্তু সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো সুতরাং তাকেই আসলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আমি দেখছি এই মুহূর্তে। অ্যাট দ্য সেম টাইম আপনি হামেস রদ্রিগেজের যদি আপনি একটু পিছনের দিকে তাকান, তার কিন্তু এই টুর্নামেন্টটা খেলার কথা ছিল না। আপনি যদি দেখেন সে এভারটন থেকে সাও পাওলোতে গেছে, ব্রাজিলে 100 কেজি প্লাস ওজন হয়ে গেছিল, তাহলে ডাগআউটে বসে এখানে আমি নেস্টর লরেঞ্জো, মানে তাদের যে কোচ, তাকে একটা বড় ক্রেডিট দিব যে সে তাকে নিয়ে ফিট করে এই কোপা আমেরিকা দলে এনে আসলে দলের মেইন প্লেয়ার বানিয়ে দিয়েছে, এবং তার কন্ট্রিবিউশন কিন্তু সব থেকে বেশি, 6টা অ্যাসিস্ট, একটা গোল রয়েছে তার সাথে। অ্যাট দ্য সেম টাইম পুরো খেলাটা কিন্তু সে মেক করে পিছন থেকে। সুতরাং হামেস রদ্রিগেজ আমি বলবো যে দুর্দান্ত ফর্মে রয়েছে এই মুহূর্তে, এবং এইটা বড় কনসার্নের ব্যাপার হয়ে যাবে কিন্তু আর্জেন্টিনার জন্য। অ্যাট দ্য সেম টাইম এই কলম্বিয়া দলটা কিন্তু আমরা জানি যে ফিজিক্যালি খুবই স্ট্রং, স্পেশালি সেট পিসে যদি দেখেন তারা কিন্তু অলরেডি 3টা সেট পিসে গোল করেছে, এবং 3টা সেট পিস ডেলিভারি নিয়েছে কিন্তু আপনার এই হামেস রদ্রিগেজ। সুতরাং সেইখানে কিন্তু বড় একটা গেম প্ল্যানের অংশ কিন্তু আর্জেন্টিনাকে সেই সেট পিসটা নিয়ে কাজ করতে হবে। সুতরাং এই কলম্বিয়া দলের জেমস রদ্রিগেজের ইনক্লুশনটা আমার কাছে মনে হচ্ছে যে এই ফাইনাল পর্যন্ত, অ্যাট দ্য সেম টাইম তারা যদি চ্যাম্পিয়ন হয় সেটা অঘটন হবে না, কারণ থ্রুআউট দ্য টুর্নামেন্ট আমার কাছে মনে হয় যে এই মুহূর্ত পর্যন্ত কলম্বিয়া বেস্ট ফুটবলটা খেলে আসছে। ভাই, কলম্বিয়ার রদ্রিগেজকে নিয়ে কথা বলছিলাম, আর্জেন্টিনা যদি কথা বলি আনহেল দি মারিয়াকে নিয়ে কথা বলবো। তিনি আর্জেন্টিনার হয়ে যতগুলো ফাইনাল খেলেছেন সবগুলোতেই জিতেছেন, প্রত্যেকটা ফাইনালে গোল করেছেন। আরও একটা ফাইনাল, আরও একবার দি মারিয়া, এবং দি মারিয়ার আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ, কি প্রত্যাশা? অবশ্যই চাইবো ডি মারিয়ার শেষটা যেন রঙিন হয়, কারণ এরকম লিজেন্ড প্লেয়ার তারা যদি আসলে টুর্নামেন্টটা হেরে বিদায় নেয় তখন কিন্তু তার আর যে উদযাপনটা সেটা কিন্তু আসলে সাকসেসফুলি হবে না। কারণ আপনি যেটা বলেন প্রত্যেকটা বড় টুর্নামেন্টে কিন্তু তার গোল করার অভিজ্ঞতা রয়েছে, এবং ওই টুর্নামেন্টগুলি কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে। এটা ইজ আনবিলিভেবল। আমি বলবো যে এই ধরনের প্লেয়ার যখন আসলে লাস্ট ম্যাচ খেলতে যায় এটা একটা ইমোশনের জায়গা হয়ে থাকে, এবং লিওনেল মেসি কিন্তু তার ইন্টারভিউতে বলেছে আমরা অ্যাঞ্জেল ডি মারিয়ার জন্য খেলবো এবং তাকে একটা ট্রফি উৎসর্গ করবো এই কোপা আমেরিকা জিতে। ডিপল অনেক কিছু বলেছে, এমিলিয়ানো মার্টিনেজ বলেছে। সুতরাং আমি বলবো তাদের ভিতরে কিন্তু ওই টিম ফিলিংসটা রয়েছে। এটা 2021 কোপা আমেরিকার পর থেকে কিন্তু এই দলটাতে কিন্তু অন দ্য ফিল্ডের থেকে অফ দ্য ফিল্ডে তাদের যে বন্ডিংটা, এই বন্ডিংয়ের কারণেই কিন্তু তারা প্রত্যেকটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হচ্ছে। সুতরাং আমি বলবো আজকে হয়তো তারা ডিমারের জন্য তাদের বেস্টটা দিয়ে ঝাঁপিয়ে পড়বে অ্যাগেনস্ট কলম্বিয়া, এবং সেখানে তারা হয়তো তাদের মানে কোনো কিছুই কমতি রাখবেন। এবং লিওনেল মেসি সে নিজেই বলেছে সে এখন পুরো ফিট রয়েছে, এটা কিন্তু দলের জন্য বড় একটা পজিটিভ। এবং অ্যাঞ্জেল ডি মারিয়া হয়তো আজকে স্টার্ট করবে, সে হয়তো তার ক্যারিয়ারের বেস্ট ম্যাচটা খেলার চেষ্টা করবে। মেসির কথা বলছিলেন, মেসি এখন পর্যন্ত কোপা আমেরিকা তার সেরা ম্যাচটা খেলতে পারেনি, ফাইনালটা কি বেস্ট হবে কিনা? হোপফুলি অবশ্যই। মেসি যেদিন আসলে মেসির দিন হয় সেদিন কিন্তু অ্যাগেনস্টে 20 জন প্লেয়ার থাকলেও কিছু করতে পারবেন না আপনি। ইটস ট্রু, এটা মেসির হোল ক্যারিয়ারে দেখে আসছে। এবং মেসিকে নিয়ে অপোনেন্ট যখন কোনো গেম প্ল্যান করে তখন ওইটা কোনোভাবে এক্সিকিউট হয় না, কারণ মেসি তখন তার প্ল্যান বিতে চলে যায়। আপনি মেসিকে মার্কে করবেন, মেসি অন্য সিস্টেমে খেলবে। সুতরাং মিস্টার লরেঞ্জো কলম্বিয়ার কোচ সেও কিন্তু বলেছে যে মেসির যেতে আসলে আমরা তাকে কোনোভাবেই কোনো রকমভাবেই তাকে কোনো আটকানোর কোনো সুযোগ দেয়। এবং আপনি যে বলেছেন থ্রুআউট দ্য টুর্নামেন্ট সে কিন্তু কোনোভাবেই তেমন তার ছন্দে ছিল না। হ্যাঁ, বাট লাস্ট ম্যাচে গোল করছে, এটা কিন্তু তার কনফিডেন্স লেভেলটা একটা তার জায়গায় নিয়ে গেছে। এটা একটা দলের জন্য বড় প্লাস পয়েন্ট। তারপর আমি বলবো যে যদিও এই আর্জেন্টিনা দলটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে যতগুলো অ্যাটাক সাজায় তার মেইন কারিগরি কিন্তু এখনও লিওনেল মেসি। আপনি যদি থ্রুআউট দ্য টুর্নামেন্ট দেখেন 7টা বড় চান্সের পিছনে কিন্তু তার ক্রিয়েটিভিটি রয়েছে। সুতরাং আমি বলবো যে লিওনেল মেসি যদি খেলাটা শুরু করে তখন আসলে অপোনেন্টের জন্য বড় ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং আই হোপ যে সে তার বেস্ট ম্যাচটা খেলবে, বিকজ তার ফ্রেন্ড কিন্তু তার ক্লোজ ফ্রেন্ড কিন্তু আজকে তার লাস্ট ম্যাচটা খেলতে যাচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়া। এমিলি, আপনার কাছে যদি একটা টাফ প্রশ্ন করি, ম্যাচের স্কোর লাইন কি হবে, কি মনে হচ্ছে?
কোপা আমেরিকাতে আমাকে যদি বলেন ম্যাচটা এক্সট্রা টাইমে যায় পেনাল্টি শুটারজে যাওয়ার পসিবিলিটি খুব বেশি এবং সেখানে হয়তো আর্জেন্টিনা পেনাল্টি শুটারজে জিতবে। আর যদি ম্যাচের ভিতরে রেজাল্ট বলেন সেখানে হয়তো আর্জেন্টিনা 1-0 জিতবে। আচ্ছা, এখন কোপা নিয়ে আলোচনা করছিলাম, আমরা একটু ইউরো নিয়ে কথা বলি। ইউরোর রেজাল্ট নিয়ে আমরা এখনো কথা বলিনি, ইউরোর প্রেডিকশনটা যদি একটু করতেন। প্রেডিকশন আসলে জাস্ট ফান, এটা তো আসলে মানে কেউ জানে না, ঠিক আছে, বাট আমাকে যদি জানলে তো আর খেলা হতো না। হ্যাঁ খেলা হতো না। আমাকে যদি বলতে বলেন আমি স্পেনকে কিছুটা এগিয়ে রাখবো, কারণ তারা থ্রু আউট দ্য টুর্নামেন্ট দুর্দান্ত ফুটবল খেলেছে। তারা হয়তো 2-1 বা 1-0 এরকম কোনো রেজাল্ট নিয়ে তারা হয়তো ম্যাচটা জিততে যাবে। ইংল্যান্ড গতবারের ফাইনালিস্ট, ওই অভিজ্ঞতাটা কি এবার কাজে লাগবে কিনা? একই সাথে তারা কিন্তু স্পেন 3বারের চ্যাম্পিয়ন, তারা একবারও ইউরো জেতেনি। দেখেন ইজ ডিপেন্ড অন আসলে অন দ্য ফিল্ড, আসলে ম্যাচ জিতে তার কে কোন টেম্পারমেন্টটা রাখতে পারে। এবং এখানে কিন্তু আজকে অনেক রকমের খেলা হবে, 120 মিনিট, এটা পেনাল্টি শুট আউটও যেতে পারে, অনেক কিছু হতে পারে। আর্লি গোল হয়ে গেলে সেটার এক রকমের হবে, আবার এক্সট্রা টাইমে গেলে আর এক রকমের খেলা হবে। বাট যেটা হয়েছে যে দুজন কোচের এখানে অনেক গেম প্ল্যানের অংশ থাকবে, কিন্তু স্পেশালি যে কোনোভাবেই গোল কনসিড করবে না। সুতরাং ইংল্যান্ড দলটার একটা বড় পজিটিভ দিক রয়েছে, যেটা হচ্ছে লুকশা ব্যাক করাতে ডিফেন্সিভ লাইনটা কিন্তু খুব স্ট্রং হয়েছে। অ্যাট দ্য সেম টাইম স্পেন দলটাতে যদি দেখেন সেখানে কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু তাদের দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার অ্যাবসেন্স ছিল, নরম্যান্ড এবং ডেনি কারভাল, তারা কিন্তু আজকে ব্যাক করছে। এটা কিন্তু স্পেন দলের জন্য অনেক অনেক বেশি এই তাদের দলটাকে স্ট্রং করেছে। সুতরাং আমি বলবো যে আজকে ম্যাচটা ইংল্যান্ড, যেহেতু আপনি বলেছেন যে ব্যাক টু ব্যাক দুইটা ফাইনাল, তারা অবশ্যই চাবে আজকে ম্যাচটা জিততে। অ্যাট দ্য সেম টাইম স্পেন প্রেশারটাকে এক জায়গায় রেখে কিন্তু তারা থ্রু আউট দ্য টুর্নামেন্ট দুর্দান্ত খেলেছে, আজকেও সেম তারা এই কাজটা করতে যাবে। আচ্ছা, স্পেনে যদি আমরা রদ্রির কথা বলি, রদ্রি দুর্দান্ত একজন মিডফিল্ডার, একই সঙ্গে ফ্যাবিয়ান রুইজ আছেন, কিন্তু এই যে রদ্রি এবং রুইজের যে কম্বিনেশনটা, তারা ডিফেন্সিভ মিড রোলেই খেলতেছে দুজন, এবং একই সঙ্গে পেদ্রির না থাকাটা, এইটা কতটুকু স্পেনকে, পেদ্রির ইনজুরিটা একটু কি সমস্যা হচ্ছে কিনা? না, আমি বরং এটাকে একটু পজিটিভলি দেখছি। পেদ্রির থেকে কিন্তু ডেনি অলমো কিন্তু ওই জায়গাটাতে বেশি এফোর্ট দিচ্ছে, এবং ডেনি অলমো কিন্তু পেদ্রি থেকে বেশি ক্রিয়েটিভিটি দেখাচ্ছে। কারণ ডেনি অলমোর একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে, যেটা হলো যে রদ্রি এবং ফেবিয়ান রুইজ যখন 4 ডিফেন্সের সামনে থাকে, তখন ডেনি অলমো ফ্রিকোয়েন্টলি কিন্তু আপনার সামনের দিকে অ্যাটাকে আপনার নিকো উইলিয়ামস এবং লেমিয়ান ইয়ামাল এবং মোরাতের সাথে পার্টিসিপেট করে। যদি গত ম্যাচের আমরা একটা মেমোরি ক্রিয়েট করি, সেটা হচ্ছে যখন ইয়ামাল গোল করলো, তার অল্প একটু ব্যবধানেই কিন্তু অলমো যে গোলটা করলো, একটা পিছিয়ে থাকা দল সমতায় ফিরলো এবং অলমোর কল্যাণে গোল লিডও নিল। এই যে কম্পিটিশনটা, এবং প্রত্যেকে গোল করতেছে, স্পেনের 13টা গোল করছে, এবং বাইটার্ন সবাই গোল করছে, স্ট্রাইকার গোল না করলেও সমস্যা হচ্ছে না। এইটা কি অপোনেন্টকে একটু বেশি মেন্টালি প্রেসারে রাখে কিনা? অবশ্যই। এর থেকে যদি আরেকটু পিছনে যান, এগেইনস্ট জার্মানি, আপনি ডেনি অলমোর কথা যেহেতু বলছেন, ডেনি অলমো দেখেন নিজে গোল করেছে এবং লাস্ট মোমেন্টে যে ক্রসটা দিয়ে গোল করিয়েছে, আমি যে দুর্দান্ত। এই ধরনের প্লেয়ার যখন ফর্মে হবে, তখন কিন্তু অপোনেন্টের জন্য একটা বড় থ্রেট থাকে, এবং ডেনি অলমোর খেলাটা আরও ইজি করে দিয়েছে। কিন্তু আপনি সত্যি বলেছেন যে ফেবিয়ান রুইজ এবং রদ্রি, তারা দুজন কিন্তু আসলে পিছনের ডিফেন্ডিং লাইনটা ঠিক রাখে, মিডফিল্ড লাইনটা, যার কারণে কিন্তু ডেনি অলমোর সুবিধা হয় কিন্তু এটাকে পার্টিসিপেট করতে। সুতরাং আমি বলবো যে এটা স্পেন দলের কিন্তু মেইন স্ট্রেংথের জায়গায় কিন্তু আসলে তাদের এই মিডফিল্ড রোটেশন। হ্যাঁ, ডেনি অলমো জার্মান লিগ অলরেডি তাকে দেখছি ম্যানচেস্টার সিটি নেওয়ার জন্য তাকে চেষ্টা করছে। ভেরি ক্রিয়েটিভ প্লেয়ার, আমি বলবো যে ম্যাচ উইনিং প্লেয়ার, তার ভিতর অনেক পটেনশিয়াল রয়েছে, এবং আমার কাছে মনে হয় এই ধরনের প্লেয়ার আরো বড় ক্লাবে খেলা উচিত। এক কথা স্কোর লাইনে যাই, কি মনে হচ্ছে? স্পেন 2-1। ওকে, থ্যাংক ইউ এমিলি। থ্যাংক ইউ। দর্শক, জাহিদ হাসান এমিলি বলছিলেন ইউরো এবং কোপা আমেরিকা নিয়ে।